ভাবছেন কি ইউরোপের প্রায় 450 মিলিয়ন সচ্ছল গ্রাহকের বাজারে নিজের পণ্যটা পৌঁছে দেবেন? বিশেষ করে ছোট আর মাঝারি ব্যবসা বা যারা কারুশিল্পী তাদের জন্য এই সুযোগটা তো বিশাল, কিন্তু পথটা বেশ জটিল। তো এই আলোচনায় আমরা সেই জটিল পথটাকেই একদম সহজ করে ধাপে ধাপে ভেঙে দেখাবো, যাতে এই রপ্তানি জার্নিটা সফল হয়। চলুন শুরু করা যাক। তা আমাদের এই জার্নিতে মোট 6টা স্টপেজ বা ধাপ আছে। আমরা প্রথমে দেখব সুযোগটা আসলে ঠিক কতটা বড়, তারপর খুঁজব সেই ভীষণ জরুরি প্রথম ক্রেতাকে। এরপর আসবে আইনি বাধার পালা, মানে কমপ্লায়েন্সের জগৎটা পার হতে হবে। প্যাকেজিংয়ের নতুন নিয়মকানুন বোঝার পর আমরা শিখব কিভাবে একটা আকর্ষণীয় ব্র্যান্ড তৈরি করা যায়। আর একদম শেষে পুরো ব্যাপারটাকে একটা চেক লিস্টে গুছিয়ে দেব। সুযোগের কথা উঠলে সবার আগে কিন্তু জার্মানির নামটা আসে। কেন? কারণ এটা শুধু ইউরোপের সবথেকে বড় অর্থনীতিই নয়, এটাকে বলা যেতে পারে পুরো মহাদেশের জন্য একটা গেটওয়ে বা প্রবেশদ্বার। এখানকার ক্রেতাদের কেনার ক্ষমতা অনেক বেশি, আর তারা ভালো মানের জিনিসের কদর করে। মানে জার্মানির বাজারটা একবার ধরতে পারলে ইউরোপের একটা বড় অংশেই কিন্তু প্রবেশ করা সহজ হয়ে যায়। কিন্তু দেখুন, এই বিশাল সুযোগের সাথেই আসে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ। একদিকে যেমন আছে তীব্র প্রতিযোগিতা, তেমনই আছে জটিল সব আইনকানুন। আবার এক এক দেশের মানুষের পছন্দ এক এক রকম। এই সব কিছুই কিন্তু পথের বাধা হয়ে দাঁড়াতে পারে। তার মানে শুধু দারুণ একটা পণ্য থাকলেই হবে না, কৌশলগতভাবেও প্রস্তুত থাকতে হবে। আর আমাদের এই আলোচনাটা সেই প্রস্তুতিরই বলতে পারেন প্রথম ধাপ। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। আপনার পণ্যটা ঠিক কোন ধরনের ক্রেতার জন্য? ইউরোপের বাজারে এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। কারণটা খুব সহজ। ধরুন, সুইডেনের একজন ক্রেতার যা পছন্দ, স্পেনের একজন ক্রেতার পছন্দ তার থেকে একেবারে আলাদা হতে পারে। তাই সবার আগে নিজের পণ্যের জন্য সঠিক বাজারটা খুঁজে বের করাটা ভীষণ জরুরি। দেখুন, এখানে মূলত দুটো রাস্তা খোলা আছে। একটা হলো লো এন্ড মার্কেট, মানে যেখানে আসল খেলাটাই হলো কম দামে অনেক বেশি পণ্য বিক্রি করা। যদি আপনার অনেক বেশি পরিমাণে প্রোডাকশনের ক্ষমতা থাকে, তাহলে এই রাস্তাটা আপনার জন্য। আর অন্য রাস্তাটা হলো মিড এন্ড বা ভ্যালু চালিত বাজার। এখানে দামের চেয়েও ডিজাইন, পণ্যের পেছনের গল্প আর টেকসই উপাদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বাজারে হয়তো পণ্যের পরিমাণ কম বিক্রি হবে, কিন্তু লাভটা হতে পারে অনেক বেশি। তো সিদ্ধান্তটা নিতে হবে নিজের শক্তি বুঝে। বেশ, বাজার তো খুঁজে পাওয়া গেল। এখন প্রশ্ন হলো, ক্রেতার সাথে যোগাযোগটা হবে কিভাবে? দেখুন, অনলাইন বিটুবি প্ল্যাটফর্মগুলো একটা দারুণ শুরু হতে পারে, সত্যি। কিন্তু আসল সম্পর্কটা তৈরি হয় কিন্তু ট্রেড ফেয়ারে, মানে বাণিজ্য মেলায়। যেমন ফ্র্যাঙ্কফুর্টের আম্বিয়েন্টের মতো বড় মেলায় গেলে সরাসরি ক্রেতাদের সাথে কথা বলার সুযোগ হয়, তাদের চাহিদাটা বোঝা যায়। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ডিজিটাল ক্যাটালগটা যেন একদম ঝকঝকে আর প্রফেশনাল হয়, কারণ ওটাই কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন। ধরুন, ক্রেতাও পাওয়া গেল, অর্ডারও প্রায় ফাইনাল। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় বাধাটার নাম কমপ্লায়েন্স। যদি আপনার পণ্য ইউরোপীয় ইউনিয়নের ঠিক করে দেওয়া মান পূরণ না করে, তাহলে কি হতে পারে জানেন? ওটা বর্ডারেই আটকে যেতে পারে, বড় অঙ্কের জরিমানা হতে পারে, এমনকি আপনার ব্র্যান্ডের এতদিনের সুনামও নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ধাপটা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার উপায় নেই, একদমই না। এই যে সিই চিহ্নটা, এটাকে বলতে পারেন ইউরোপের বাজারের জন্য একটা পাসপোর্ট। খেলনা, ইলেকট্রনিক্স, সানগ্লাস, এমনকি মেডিকেল ডিভাইসের মতো বহু পণ্যের জন্য এটা থাকতেই হবে। এটা বাধ্যতামূলক। এই ছোট্ট চিহ্নটাই ইউরোপের একজন ক্রেতাকে ভরসা দেয় যে হ্যাঁ, এই পণ্যটা ব্যবহারের জন্য নিরাপদ। সোজা কথায় এর মানে হলো আপনি ইইউ এর স্বাস্থ্য, নিরাপত্তা আর পরিবেশগত সব স্ট্যান্ডার্ড মেনে চলেছেন। তো এই সিই মার্কিং পাওয়ার প্রসেসটা কিন্তু বেশ গোছানো। প্রথমে আপনার পণ্যের জন্য কোন কোন ইইউ নিয়মকানুন প্রযোজ্য সেটা খুঁজে বের করতে হবে। এরপর সেই নিয়ম অনুযায়ী পণ্যটাকে টেস্ট করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে একটা স্বাধীন ল্যাব থেকে সার্টিফিকেটও নিতে হতে পারে। তবে সবচেয়ে জরুরি হলো চতুর্থ ধাপটা, একটা ডিটেইলড টেকনিক্যাল ফাইল বানানো, যেখানে পণ্যের ডিজাইন থেকে শুরু করে টেস্টের রেজাল্ট পর্যন্ত সব কিছু থাকবে। এটাই কিন্তু আপনার দাবির প্রমাণ। কমপ্লায়েন্সের দুনিয়ায় আরেকটা হেভিওয়েট নাম হলো রিচ। এটা মূলত রাসায়নিক পদার্থ নিয়ে বানানো একটা খুব কড়া আইন। এর মূল নীতিটা খুব সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল। নো ডেটা, নো মার্কেট। মানেটা কি? মানে হলো, আপনি যদি ডেটা দিয়ে প্রমাণ করতে না পারেন যে আপনার পণ্যে ব্যবহার করা রাসায়নিক নিরাপদ, তাহলে আপনি সেই পণ্য ইউরোপে বিক্রি করতে পারবেন না। উদ্দেশ্যটা একদম পরিষ্কার, মানুষ আর পরিবেশকে ক্ষতিকর কেমিক্যাল থেকে বাঁচানো। আর এই রিচের প্রভাব কিন্তু অনেক ব্যাপক। যেমন ধরুন, গয়নার মধ্যে সীসার পরিমাণ কঠোরভাবে কন্ট্রোল করা হয়। আবার কাপড়ে এমন কিছু রং বা ডাই ব্যবহার করা নিষিদ্ধ, যেগুলো ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
এমনকি বাচ্চাদের খেলনার প্লাস্টিক নরম করার জন্য যে কেমিক্যাল ব্যবহার হয় বা চামড়ার জিনিসে যে ক্রোমিয়াম থাকে সেই সব কিছুই এর আওতায় পড়ে। তাই নিজের সাপ্লাই চেনের প্রত্যেকটা ধাপ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা যে কতটা জরুরি তা বোঝাই যাচ্ছে। বেশ, পণ্য তো নিরাপদ হলো, কিন্তু সেটার মোড়ক বা প্যাকেজিং কেমন হবে? ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এখন এই ব্যাপারেও ভীষণ সিরিয়াস। প্যাকেজিং এখন আর শুধু পণ্যকে রক্ষা করার জন্য নয়, এটা এখন সাস্টেনেবিলিটি বা স্থায়িত্বের একটা অংশ হয়ে গেছে। আর নতুন নিয়মকানুনগুলো প্যাকেজিংয়ের পুরো কনসেপ্টটাই বদলে দিচ্ছে। এই যে এত পরিবর্তন, এর মূলে আছে PPWR নামে একটা নতুন আইন। এর টার্গেটটা বেশ বড়, 2040 সালের মধ্যে প্যাকেজিং থেকে হওয়া বর্জ্য 15% কমিয়ে আনা। আর এই দায়িত্বটা কিন্তু শুধু ইউরোপের কোম্পানিগুলো নয়, যারা বাইরে থেকে ওখানে পণ্য পাঠাচ্ছে তাদের ওপরও বর্তায়। মানে আপনার প্যাকেজিং ডিজাইন এখন আপনার ব্যবসার পরিবেশগত দায়িত্বেরও একটা প্রমাণ। শুধু এই একটা সংখ্যা দেখুন, 50%। এটা কি জানেন? এটা হলো একটা প্যাকেজের ভেতরে ফাঁকা জায়গার সর্বোচ্চ সীমা, যেটাকে বলে ভয়েড স্পেস রেশিও। সোজা কথায়, এখন থেকে অনলাইন কেনাকাটার জন্য পাঠানো বাক্সের অর্ধেক বা তার বেশি জায়গা খালি রাখা যাবে না। ওই যে ছোট্ট একটা জিনিসের জন্য বিশাল বড় বাক্স পাঠিয়ে শিপিং খরচ আর পরিবেশের ক্ষতি করা, সেই দিন কিন্তু শেষ। এই নিয়ম না মানলে আপনার পার্সেল কাস্টমসে বা কুরিয়ারের কাছেই আটকে যেতে পারে। তাহলে রপ্তানিকারক হিসেবে করণীয়টা কি? কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতেই হবে। যেমন 2030 সালের মধ্যে সব প্যাকেজিং এমন হতে হবে যা রিসাইকেল করা যায়। অপ্রয়োজনীয় স্তর, ধরুন জুতার বাক্সের ভেতরে যে বাড়তি কাগজ থাকে সেগুলো বাদ দিতে হবে। আর আপনি যদি অ্যামাজন বা এই ধরনের কোনো অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি করেন, তাহলে কিন্তু তাদের কাছে প্রমাণ দিতে হবে যে আপনি এই সব নিয়মকানুন মেনে চলছেন। আচ্ছা, নিয়মকানুনের এই কঠিন জগৎটা তো পার হয়ে গেল। এবার চলুন ব্র্যান্ডিংয়ের ক্রিয়েটিভ দিকটায় আসা যাক। দেখুন, ইউরোপের বাজারে লম্বা সময়ের জন্য টিকতে হলে শুধু নিয়ম মানলেই কিন্তু হবে না, ক্রেতার সাথে একটা ইমোশনাল কানেকশনও তৈরি করতে হবে। আর ঠিক এখানেই আসে গল্প বলার, ভ্যালু তৈরি করার আর সুনাম রক্ষার ব্যাপারটা। বিশেষ করে যারা মিডেন মার্কেটের ক্রেতা, তারা এখন আর শুধু একটা জিনিস কেনেন না, তারা একটা অভিজ্ঞতার অংশ হতে চান। তারা জানতে চান এই পণ্যটা কে বানিয়েছে, কি দিয়ে বানানো হয়েছে, এর পেছনের ভাবনাটা কি। আপনার কারিগরদের ছবি, আপনার পরিবেশ বান্ধব উপকরণের উৎস, এই ছোট ছোট গল্পগুলোই কিন্তু আপনার ব্র্যান্ডকে সবার থেকে আলাদা করে তুলবে। তারা আপনাকে শুধু একজন সাপ্লায়ার হিসেবে দেখে না, বরং একজন ক্রিয়েটিভ পার্টনার হিসেবে দেখতে চায়। আপনার ব্র্যান্ডের গল্পকে আরও অনেক বেশি শক্তিশালী করতে পারে স্বচ্ছতা বা ট্রান্সপ্যারেন্সি। এই ডেটাটা একবার দেখুন। একটা হুডির দাম যদি প্রায় 87 ইউরো হয়, তাহলে শ্রমিককে একটা ন্যায্য মজুরি দিতে বাড়তি খরচ হয় মাত্র 1.5 ইউরোর মতো। ভাবুন তো কত কম। এই ধরনের তথ্য যখন আপনি ক্রেতাদের সামনে তুলে ধরেন, তখন তারা ওই বাড়তি দামটা দিতেও কিন্তু দুবার ভাবে না, কারণ তারা জানে যে তাদের টাকাটা একটা ভালো কাজে লাগছে। এই স্বচ্ছতাই হতে পারে আপনার সবচেয়ে বড় মার্কেটিং টুল। কিন্তু এত কষ্ট করে যে সুনাম তৈরি হলো, সেটা কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। ব্যবসার মালিক নাটালিয়া পাইপেরের কথাটা শুনুন। আমার সুনাম তৈরি করতে 8 বছর লেগেছে। একজন মানুষ একদিনেই তা নষ্ট করে দিতে পারে। আজকের ডিজিটাল যুগে এটাই কিন্তু কঠিন বাস্তবতা। একটা খারাপ রিভিউ বা একটা অনলাইন স্ক্যাম আপনার বছরের পর বছরের পরিশ্রম পানিতে ফেলে দিতে পারে। তাই সুনাম শুধু তৈরি করলেই হবে না, এটাকে সবসময় রক্ষা করতে হবে। অনলাইনে আপনার ব্র্যান্ড নিয়ে কে কী বলছে সেদিকে নজর রাখা আর যেকোনো নেতিবাচক মন্তব্যের ঠিকঠাক উত্তর দেওয়াটা তাই ভীষণ জরুরি। বেশ লম্বা একটা পথ কিন্তু আমরা পাড়ি দিলাম, বাজারের সুযোগ বোঝা থেকে শুরু করে ব্র্যান্ডের সুনাম রক্ষা করা পর্যন্ত। তো চলুন এবার পুরো আলোচনাটাকে একটা ছোট্ট কিন্তু কাজের চেকলিস্টে গুছিয়ে ফেলি। এটা ইউরোপের বাজারে প্রথম পা ফেলার জন্য একটা গাইড হিসেবে কাজ করবে। এই 5টা ধাপকেই বলতে পারেন সাফল্যের একটা রোড ম্যাপ। 1. ঠিক করুন আপনি কি পরিমাণে খেলবেন নাকি কোয়ালিটি দিয়ে। 2. নিশ্চিত করুন আপনার পণ্য সব আইনি পরীক্ষায় পাশ করেছে। 3. আপনার প্যাকেজিংটা যেন হয় আধুনিক আর পরিবেশ বান্ধব। 4. আপনার ব্র্যান্ডের গল্পটা এমনভাবে বলুন যা মানুষের মনে গেঁথে যায়। আর 5. নিজের অনলাইন সুনামটাকে খুব যত্ন করে রক্ষা করুন। শেষ কথা হলো, ইউরোপীয় ইউনিয়নের বাজার তাদেরকেই পুরস্কৃত করে যারা ভালোভাবে হোমওয়ার্ক করে আসে। এই জার্নিটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু এর পুরস্কারটাও তো বিশাল। বিশ্বের অন্যতম সেরা একটা বাজারে ঢোকার সুযোগ। এখন প্রশ্ন একটাই, এই লম্বা কিন্তু দারুণ সম্ভাবনাময় যাত্রার জন্য আপনার ব্যবসা কি তৈরি? কারণ মনে রাখবেন, প্রস্তুতিই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।